আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের সরল সমীকরণ এবং ভগ্নাংশ সম্পর্কিত দ্বিতীয় ক্লাসটিতে চলে এসেছি। আজকে আমরা বেশ কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তবে তার পূর্বে আমি একটু দেখে নিই যে আসলে লাইভটি শুরু হয়েছে কিনা। হ্যাঁ, লাইভটি শুরু হয়ে গেছে এবং সাউন্ড ঠিক আছে কিনা এটা একটু দেখে নেই। ওকে, হ্যাঁ, ওকে, ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, তো শুরুতে আমি একটি সিম্পল একটি গাণিতিক সমস্যার সমাধান করব। তবে এর আগে আমরা যেটা করব সেটা হচ্ছে মনে করো যে কোনো একটা সমীকরণের আকার হচ্ছে এরকম যে এক্স বাই এ ইকুয়াল হচ্ছে বি বাই সি। তাহলে আমাদের কথা হচ্ছে যে সমীকরণ থেকে আমাদের চলকের মান বের করতে হবে। তাহলে এখানে চলক হচ্ছে এক্স। তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা কি করব? যদি এই ধরনের সমস্যা থাকে তাহলে আমরা শুরুতে যেটা করব সেটা হচ্ছে আড়াআড়ি গুণ করব। কি করব? আড়াআড়ি গুণ করব। তো আড়াআড়ি গুণ করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই এর সাথে বি এর গুণ করতে হবে, আর হচ্ছে সি এর সাথে এক্স এর গুণ করতে হবে। এখন এক্স এর সাথে যদি আমি সি গুণ করি তাহলে হবে এক্স সি, আর এর সাথে বি গুণ করলে হবে এ বি। দেন হচ্ছে আমাদের এক্স এর মান যেহেতু বের করতে হবে, তাহলে এক্স এর সাথে সি এর সম্পর্ক ছিল গুণ। আমরা যদি পক্ষান্তর করি, গত ক্লাসে বলছিলাম যে গুণ থাকলে পক্ষান্তর করলে সেটা কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। অর্থাৎ এ বি ডিভাইডেড বাই সি, এটাই হচ্ছে কি আমাদের চলকের মান। ওকে, তাহলে এই জাতীয় একটি সমস্যার চলো আমরা সমাধান করি। তো সমাধানের শুরুতে আমি প্রশ্নটা লিখে নিচ্ছি। নাম্বার 1, সেটা হচ্ছে মনে করো এরকম আছে x প্লাস 3 ডিভাইডেড বাই 4 ইকুয়াল 4x প্লাস 5 ডিভাইডেড বাই হচ্ছে 3। ওকে, প্রশ্নটা হচ্ছে এটা। প্রশ্নটা হচ্ছে কি যে x প্লাস 3 ডিভাইডেড বাই 4 ইকুয়াল 4x প্লাস 5 ডিভাইডেড বাই 3। তাহলে দেখো উভয় সমীকরণের উভয় পাশে একটি মাত্র করে ভগ্নাংশ আছে। কয়টি ভগ্নাংশ আছে বলো? একটি মাত্র করে ভগ্নাংশ আছে। যদি সমীকরণ, এই কথাটা খুব মনোযোগ দিয়ে শোনো, যদি সমীকরণের উভয় পাশে একটি করে ভগ্নাংশ থাকে, কয়টি করে ভগ্নাংশ থাকে? একটি করে ভগ্নাংশ থাকে, তাহলে আমরা কি করব? আড়াআড়ি গুণ করব। আড়াআড়ি গুণ করব অর্থাৎ আমরা প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লবের গুণ করব, আর দ্বিতীয় ভগ্নাংশের হরের সাথে প্রথম ভগ্নাংশের লব গুণ করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো শুরু করি। তাহলে আমি প্রথমে প্রথম ভগ্নাংশের হর অর্থাৎ 4 এর সাথে গুণ করব 4x প্লাস 3। তবে হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যদি লবে একের অধিক পদ থাকে, আমি বলছি কি একের অধিক অর্থাৎ দুইটি থাকতে পারে, তিনটি থাকতে পারে, যদি এরকম থাকে তাহলে তোমাকে অবশ্যই ব্র্যাকেট ইউজ করতে হবে। যদি তুমি ব্র্যাকেট ইউজ না করো তাহলে তোমার গাণিতিক সমস্যাটি ভুল হবে এবং ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। ওকে, আচ্ছা, দেন ইকুয়াল আমাদের 3 এর সাথে গুণ হবে কি তাহলে x প্লাস 3। ওকে, এবার আমরা গুণ করব। আমরা কিভাবে গুণ করব? আমরা গুণ করা শিখেছিলাম প্রথম ক্লাসে। তো গুণ করার জন্য প্রথমে 4 এর সাথে 4x গুণ করব। 4 এর সাথে যদি 4x গুণ করি তাহলে হবে 4 এবং 4 গুণ করলে হবে 16, তার সাথে হচ্ছে x। এখানে কি চিহ্ন আছে? প্লাস, প্লাসে প্লাসে প্লাস। 4 এর সাথে আমরা আবার কার গুণ করব? 3 এর। 4 এর সাথে 3 গুণ করলে কি হবে স্যার? 12। ঠিক আছে, ওকে, আমাদের এই পাশের বাম পাশের কাজ শেষ। এবার সমান চিহ্ন দিলাম। এবার কি করব? 3 এর সাথে প্রথমে x এর গুণ করব, দেন 3 এর সাথে 3 এর গুণ করব। আচ্ছা, তাহলে 3 এর সাথে x গুণ করলে হবে কি 3x প্লাস, এখানে প্লাস, তাহলে 3 এর আগে দেখো এখানে 3 এর আগে প্লাস আছে, আবার এই 3 এর আগেও প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে কি হয়ে যাবে? প্লাস। 3 এবং 3 গুণ করলে হবে 9। ওকে, আমাদের আর গুণন করা শেষ। এবার আমরা ঠিক প্রথম ক্লাসের মতো চলক যুক্ত যে পদগুলো আছে অর্থাৎ এক্স যুক্ত যে পদগুলো আছে সেগুলো সবগুলো বাম পাশে নিয়ে আসবো, আর ধ্রুবক পদগুলোকে ডান পাশে নিয়ে আসবো। ওকে, আচ্ছা, ঠিক আছে। তাহলে কি হচ্ছে 16x প্লাসের 3x এই পাশে আসলে কি হবে? মাইনাসের 3x। এই পাশে কি আছে? 9 প্লাসের 12 এই পাশে আসলে হবে মাইনাসের 12। সাইড নোট দিয়ে দিবা পক্ষান্তর করে, কারণ এখানে আমরা পক্ষান্তর করেছি। ঠিক আছে, পক্ষান্তর করে। তোমরা যদি সাইড নোট না দাও তাহলে দেখা যাবে স্কুলের পরীক্ষাতে অথবা ক্যাডেট পরীক্ষাতে, আমি জানি না, তবে স্কুলের পরীক্ষাতে কিন্তু এখানে নাম্বার 1 করে কেটে দেওয়া হতে পারে।
সেজন্য আমরা কি পক্ষান্তর করে এটা লিখে নিব। আচ্ছা, বা তাহলে 16x থেকে 3x বিয়োগ করলে হবে কত? 13x। 9 থেকে -12 বিয়োগ করলে হবে মাইনাসের হচ্ছে 3। ওকে, এবার দেখো x এর সাথে 13 এর সম্পর্ক হচ্ছে কি গুণ, এই পাশে আসলে হয়ে যাবে ভাগ, তাহলে x ইকুয়াল কত হবে? -3 ডিভাইডেড বাই 13। এখানে আমরা লিখে দিব পক্ষান্তর করে। কি করে বলো? পক্ষান্তর করে। ওকে, আশা করি আমি বুঝাইতে পারছি। তাহলে দেখো এখানে তো আর হিসাব করা যাচ্ছে না, ক্যালকুলেশন করা যাচ্ছে না আপাতত। ঠিক আছে, এটা একটি প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা এভাবেই সমাধানটা লিখে দিব, অর্থাৎ সুতরাং আমরা লিখব সুতরাং সমাধান x ইকুয়াল -3 ডিভাইডেড বাই 13। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তারপরে আমি আরেকবার দেখাচ্ছি, বলছি সেটা হচ্ছে যদি সমীকরণটা এরকম হয় যে উভয় পাশে একটি করে ভগ্নাংশ আছে, সেই ক্ষেত্রে প্রথমত আমাদের যেটা করতে হবে আর গুণ করতে হবে। সেজন্য আমি 4 এর সাথে গুণ করছি 4x প্লাস 3 এর সাথে গুণ করেছি x প্লাস 3, এবং অবশ্যই আমাকে কি করতে হবে? ব্র্যাকেট ইউজ করতে হবে, না হয় ভুল হওয়ার পসিবিলিটি থাকবে। তো আমি প্রথমে কি করেছি? 4 এর সাথে 4x গুণ করে 16x লিখেছি, দেন 4 এর সাথে 3 এর গুণ করে কত লিখেছি বলতো? প্লাসের 12, দেন ইকুয়াল 3 এর সাথে x গুণ করেছি 3x হয়েছে, 3 এর সাথে 3 গুণ করেছি 9 হয়েছে। বাকি অংশটুকু আমরা স্বাভাবিকভাবে ক্যালকুলেশন করে x চলকের মান বের করেছি। তাহলে এই সমীকরণটির সমাধান হচ্ছে কি x ইকুয়াল -3/13। ঠিক আছে, এভাবেই তোমাদের এ জাতীয় সমীকরণগুলোর সমাধান করতে হবে। ঠিক আছে, চলো আমরা ঠিক এরকম আরেকটি সমীকরণ সমাধান করি। ঠিক আছে, আচ্ছা আমি মুছে দিচ্ছি। আমাদের 1 নম্বরটা শেষ হয়ে গেল, এবার হচ্ছে আমাদের দ্বিতীয় কোশ্চেনটা। তো দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে কি এরকম, দেখো x - 9 ডিভাইডেড বাই -4 ইকুয়াল -x প্লাসের 13 ডিভাইডেড বাই হচ্ছে 5। ঠিক আছে, ওকে। এখন খেয়াল করো এখানে যেটা হচ্ছে প্রশ্নটা হচ্ছে কি x - 9 ডিভাইডেড বাই -4 ইকুয়াল -x প্লাস 13 ডিভাইডেড বাই 5। দেখো এই সমীকরণটির উভয় পাশে একটি করে ভগ্নাংশ আছে। তো আমরা বলেছিলাম যদি সমীকরণের উভয় পাশে একটি করে ভগ্নাংশ থাকে তাহলে আমাদের কি করতে হবে? আর গুণ করতে হবে। তাহলে চলো আর গুণ করি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে আমাদের -4 এর সাথে গুণ হবে কি -x প্লাস 13 ইকুয়াল 5 এর সাথে গুণ হবে কে বলতো? x - 9। অবশ্যই আমাকে ব্র্যাকেট ইউজ করতে হবে, না হলে ভুল হওয়ার পসিবিলিটি থাকবে। আমি আবারও বলতেছি, অবশ্যই কি করবা? ব্র্যাকেট ইউজ করবা। ওকে, আচ্ছা এরপরে দেখেন যেটা করব, এই যে -4 আছে, -4, এই -4 দ্বারা প্রথমে -x কে গুণ করব। দেখো আমি তোমাদের বলেছিলাম যে যখন আমরা গুণ অথবা ভাগ করব তখন অবশ্যই শুরুতে আমরা কি করে নিব? আমরা শুরুতে অবশ্যই যেটা বলছিলাম সেটা হচ্ছে কি যে চিহ্নের গুণ করে নিব। তাহলে চলো আমরা প্রথমে চিহ্নের গুণ করে নেই। মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। প্লাস লেখার দরকার নেই, 4 এর সাথে x গুণ করলে হবে 4x। দেখো -4 এখানে হচ্ছে প্লাসের 13। তো আমি যখন -4 দ্বারা প্লাসের 13 কে গুণ করব তখন অবশ্যই চিহ্নের গুণ করে নিব। তাহলে 13 এর আগে আছে প্লাস, 4 এর আগে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি লিখবো? মাইনাস। 4 এর সাথে 13 গুণ করলে হবে 52 ইকুয়াল। এবার আমরা কি করব? এই ক্লাস নিতেছি আমি। এবার দেখো 5 এর সাথে x গুণ করলে কি হবে? 5x। কি হবে? 5x। 5 এর সাথে মাইনাসের 9 গুণ করতে হবে, তাহলে কি চিহ্নের গুণ করতে হবে আগে, তাহলে প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস। 5 এবং 9 গুণ করলে হবে কত? 45। ঠিক আছে, ওকে। এবার দেখো আমরা কি করব, স্বাভাবিকভাবে আমাদের কি করতে হবে এখন বলো তো? আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি পক্ষান্তর করতে হবে, অর্থাৎ চলকযুক্ত যে পদগুলো আছে সেগুলোকে বাম পাশে, আর ধ্রুবক পদগুলোকে অর্থাৎ সংখ্যাসূচক যে পদগুলো আছে সেগুলোকে কি করতে হবে? ডান পাশে নিয়ে আসতে হবে। তাহলে আমরা করি, চলো। তাহলে 4x, 5x টা এই পাশে আছে প্লাস চিহ্ন যুক্ত, তাহলে এই পাশে আসলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, অর্থাৎ মাইনাসের 5x ইকুয়াল -45। দেখো মাইনাসের 52 কে যদি আমরা পক্ষান্তর করি তাহলে হয়ে যাবে কি প্লাসের
52। তাহলে এখানে কি লিখতে হবে, পক্ষান্তর করে, যেহেতু পক্ষান্তর করে ফেলছি তাহলে লিখলাম পক্ষান্তর করে। ওকে, আচ্ছা দেখো 4x থেকে 5x বিয়োগ করলে থাকবে কি মাইনাসের x ইকুয়াল -45 + 52 ইকুয়াল হবে কি 7। এখন প্রশ্ন হচ্ছে দেখো -x এর মান আসছে কত 7। এখন কথা হচ্ছে এই ধরনের সমস্যায় যখন আমরা আসব, অর্থাৎ x এর পূর্বে মাইনাস থাকবে এই একদম সর্বশেষ লাইনে, ঠিক আছে, তখন আমাদের কি করতে হবে, x এর আগে মাইনাস রাখা যাবে না। x এর আগে কি রাখা যাবে না, মাইনাস রাখা যাবে না। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করতে হবে। কেন -1 দ্বারা গুণ করব, প্রশ্ন হচ্ছে কেন -1 দ্বারা গুণ করব, কারণ -1 দ্বারা গুণ করলে দেখো 1 দ্বারা যে কোনো কিছুকে গুণ করলে গুণফল কি থাকে, ওই সংখ্যাটাই থাকে। যেমন 1 এর সাথে 2 গুণ করলে কি হবে, 2ই হবে। 1 এর সাথে 5 গুণ করলে কত হবে, 5ই হবে। তো সেজন্য আমরা প্রথমে -1 দ্বারা গুণ করব। এখানে আমরা একটু প্রথমবারের জন্য দেখিয়ে দিচ্ছি, ইনটু -1 ইকুয়াল 7 এর সাথে কি গুণ করলাম, -1 গুণ করলাম। তো তুমি চাইলে গুণ চিহ্নটা দিতেও পারো, না দিলেও কোনো সমস্যা নেই। আচ্ছা একটু সাইড নোট দিতে হবে, কি সাইড নোট দিতে হবে, যে উভয় পক্ষকে -1 ধারা কি করে স্যার, গুণ করে, -1 ধারা গুণ করে। ওকে, আচ্ছা ঠিক আছে। এবার তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে বলো তো, এই যে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস লেখার দরকার নেই। তাহলে কি শুধু x ইকুয়াল 7 হচ্ছে প্লাসের -1, 1 এর আগে কি আছে মাইনাস, তাহলে চিহ্নের গুণ করে নিব। প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, 7 এর সাথে 1 গুণ করলে হবে 7। এই দেখো আমাদের x এর পূর্বে যে মাইনাসটা ছিল সেটা কিন্তু বাদ হয়ে গেছে। তাহলে এখন আমরা কি লিখবো, জাস্ট সমাধান লিখবো, কারণ x এর ভ্যালু চলে আসছে -7। সুতরাং সমাধান, সুতরাং সমাধান x ইকুয়াল কত বলো, -7। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। তো তোমাদেরকে আমি প্রথমে বলেছিলাম যে সমীকরণের উভয় পাশে যদি একটি করে ভগ্নাংশ থাকে, কয়টি করে ভগ্নাংশ থাকে, একটি করে ভগ্নাংশ থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আড়াআড়ি গুণ করতে হবে। তো সেই জন্য আমি প্রথমে যেটা করেছি, -4 এর সাথে -x + 13 গুণ করেছি। অবশ্যই ব্র্যাকেট দিয়ে লিখেছি, ব্র্যাকেট দিয়ে না লিখলে আমার ভুল হবে, ঠিক আছে। ওকে, ইকুয়াল 5 এর সাথে গুণ করেছি কি x - 9। তাহলে অবশ্যই 5 এর সাথে যেহেতু x - 9 গুণ আকারে লিখেছি, তাহলে কি করতে হবে, ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, x - 9 ব্র্যাকেট দিয়ে লিখেছি। -4 এর সাথে -x গুণ করেছি। তো গুণ করার প্রথম শর্ত হচ্ছে কি, প্রথমে চিহ্নের গুণ করতে হবে। প্রথমে কি করতে হবে, চিহ্নের গুণ করতে হবে। তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে গেছে, +4 এর সাথে x গুণ করলে হয়ে গেছে 4x। এবার দেখো +13 কেও -4 দ্বারা গুণ করেছি, তাহলে প্লাসে মাইনাসে কি হয়েছে বলো, -4 এর সাথে 13 গুণ করলে হবে 52। ওকে, এরপরে সমান চিহ্ন দিয়েছি। দেন 5 এর সাথে প্রথমে x গুণ করেছি, 5 এর সাথে প্রথমে কি গুণ করেছি বলো, x গুণ করেছি। তাহলে 5 এর সাথে x গুণ করলে হয়ে গেছে 5x। দেন 5 এর সাথে -9 গুণ করে হয়েছে -45। দেন আমরা স্বাভাবিক নিয়ম অনুযায়ী আমরা কি করছি, চলকযুক্ত যে পদগুলো আছে সেগুলোকে বাম পাশে, এবং ধ্রুবক অর্থাৎ সংখ্যা সূচক যে পদগুলো আছে সেগুলোকে ডান পাশে নিয়ে আসছি। তাহলে 4x এই পাশে ছিল, 4x রেখেছি, 5x এই পাশে ছিল প্লাস চিহ্ন যুক্ত, যেহেতু পক্ষান্তর করব তাহলে পক্ষান্তর করলে কি হয়, প্লাস চিহ্ন যুক্ত পদটা কি হয়ে যাবে, মাইনাস চিহ্ন যুক্ত হয়ে যাবে। তাহলে প্লাসের 5x এই পাশে এসে হয়ে গেছে মাইনাসের 5x। দেন এই পাশে কি ছিল, -45, এই যে -45 লিখেছি। এই পাশে ছিল -52, তাহলে -52 যদি আমাদের ডান পাশে চলে আসে, অর্থাৎ পক্ষান্তর করে ফেলি, তাহলে কি হয়ে যাবে, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ -52 হয়ে যাবে +52। এই যে +52 লিখছি। দেন 4x থেকে 5x বিয়োগ করলে হবে -x, -45 + 52 সরল করলে হবে +7। দেন x এর আগে এখানে চলে আসছে মাইনাস, কিন্তু আমরা নিয়ম অনুযায়ী আমাদের x এর আগে কি রাখা যাবে না, এখানে মাইনাস রাখা যাবে না, যেহেতু সর্বশেষ লাইনে মাইনাস চলে আসছে এখানে। তাহলে আমরা সেজন্য মাইনাসটা উঠানোর জন্য -1 দ্বারা উভয় পক্ষকে গুণ করেছি, অর্থাৎ -x ইনটু কি -1 লিখেছি। কি হয়েছে তাতে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, 1 এর সাথে x গুণ করলে x হয়ে গেছে। দেন এখানেও তো -1 দ্বারা গুণ করেছি, -7 হয়ে যাবে, কারণ প্লাসে মাইনাসে -7 এর সাথে 1 গুণ করলে হবে 7। দেন x ইকুয়াল কত আসছে, -7। এটাই হচ্ছে কি আমাদের সমীকরণটির সমাধান, ঠিক আছে। আর তোমরা একটা জিনিস মনে রাখবা, সমীকরণের উভয় পক্ষে যদি আমরা একই সংখ্যা যোগ করি,
সমীকরণের মানের কোনো পরিবর্তন আসবে না। যদি একই সংখ্যা বিয়োগ করি তাতেও সমীকরণের মানে কোনো কি আসবে না, পরিবর্তন আসবে না। যদি আমরা একই সংখ্যা দ্বারা সমীকরণের উভয় পক্ষকে ভাগ করি তাতেও সমীকরণের মানে কোনো পরিবর্তন আসবে না। যদি আমরা একই সংখ্যা দিয়ে উভয় পক্ষকে গুণ করি তাতেও কি সমীকরণের মানের কোনো কি আসবে না, পরিবর্তন আসবে না। এই হচ্ছে আমাদের এই ধরনের, অর্থাৎ উভয় পক্ষে, সমীকরণের উভয় পক্ষে যদি কি থাকে বলতো, একটি করে ভগ্নাংশ থাকে, তাহলে আমরা এইভাবে সহজেই এ জাতীয় সমীকরণগুলো সমাধান করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, ঠিক আছে, যদি বুঝতে না পারো তাহলে আরেকবার দেখে নিও। এরপরে আমরা আরেকটা সমীকরণ সমাধান করব, তবে এটা একটু ভিন্ন টাইপের হবে। যদিও প্রথমটার আঙ্গিকেই করব, তারপরেও একটু খেয়াল করো। সেটা হচ্ছে যদি এরকম থাকে, যেমন ধরো 3 নম্বর সমীকরণটা আমি লিখলাম x/2 প্লাস এর 5 ইকুয়াল, মনে করো 3x বাই হচ্ছে 2 প্লাস এর লিখলাম কি 3। তো এই ধরনের সমস্যাগুলো আমরা দুই ভাবে সমাধান করতে পারি। তো তোমাদের জন্য যেটা সহজ হয় আমি সেটাই করে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, গরম লাগতেছে একটু, ওকে, সমস্যা নেই। তো আমরা প্রথমে যেটা করব, দেখো এই সমীকরণটার ক্ষেত্রে এখানে ধ্রুবক পদ হচ্ছে কত, প্লাসের 5, আর এই পাশে হচ্ছে কি প্লাসের 3, ঠিক আছে? ওকে, দেন এখানে চলকযুক্ত ভগ্নাংশ হচ্ছে কি x/2, আর এই পাশে হচ্ছে কি 3x/2। তো এই ধরনের গাণিতিক সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা দুই ভাবে করতে পারি। একটি পদ্ধতি হচ্ছে চলকযুক্ত পদগুলোকে শুরুতেই বাম পাশে নিয়ে আসা। আরেকটি বিষয় হচ্ছে সেটা হচ্ছে কি সরল করে নেওয়া, অর্থাৎ যোগ করে নেওয়া। তো আমি যেটা করব সেটা হচ্ছে আমরা নর্মালি যেভাবে করে থাকি সেভাবে সমাধান করব, অর্থাৎ চলকযুক্ত যে পদগুলো আছে সেগুলোকে বাম পাশে নিয়ে আসবো, আর ধ্রুবক পদগুলোকে, অর্থাৎ সংখ্যাসূচক যে পদগুলো আছে সেগুলোকে ডান পাশে নিয়ে আসবো। তাহলে চলো শুরুতে আমরা পক্ষান্তর করে নিই। তাহলে পক্ষান্তর করলে কি হবে বলতো, x/2, 3x/2 হচ্ছে এই পাশে প্লাস চিহ্নযুক্ত, এই পাশে হলে হবে কি মাইনাস চিহ্নযুক্ত, অর্থাৎ 3x/2 ইকুয়াল, দেখো এই পাশে হচ্ছে 3 প্লাসের 3, তার প্লাস দেওয়ার দরকার নেই শুরুতে। এখানে 5 হচ্ছে কি প্লাস চিহ্নযুক্ত, এই পাশে আসলে হয়ে যাবে কি মাইনাস চিহ্নযুক্ত, অর্থাৎ মাইনাসের 5। তাহলে আমাদের পক্ষান্তর করা শেষ হয়ে গেল। আমরা ব্র্যাকেটে লিখে দেব, থার্ড ব্র্যাকেট দিয়ে সাইড নোটে পক্ষান্তর করে, ঠিক আছে স্যার, পক্ষান্তর করে। ওকে, এটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেন দেখো আমরা এখানে লসাগু করব। তো যদি আমরা লসাগু করি তাহলে 2 এবং 2 এর লসাগু কত হবে, 2 হবে। 2 দ্বারা 2 কে ভাগ করো 1 হবে, 1 এর সাথে x গুণ করলে x, মাঝখানে কি চিহ্ন, মাইনাস, এই যে মাইনাস চিহ্নটা দিলাম। আবার 2 কে 2 দ্বারা ভাগ করলে হবে 1, 1 এর সাথে 3x গুণ করলে হবে কি 3x। ওকে, এই ধরনের গুণ আমি তোমাদের ক্লাসে অর্থাৎ অফলাইনে দেখিয়েছি। তো অনলাইনে আবার শুরুতে আসলে ওইভাবে দেখানোর প্রয়োজন মনে করছি না, তারপরে আমি তোমাদেরকে বিষয়টা একটু দেখাচ্ছি, খেয়াল করো। যেমন তোমরা ছোট সময় বা 1.4 5 কি করছো, যোগ করছো ভগ্নাংশে, যেমন যেমন ছিল, যেমন ধরো এরকম ছিল 5/3 যোগ মনে করো 7/5। তো তুমি প্রথমে কি করতা, লসাগু করতা, 5 এবং 7 এর লসাগু কত, 35। 35 কে কত দ্বারা ভাগ করতা বলো তো, 5 দ্বারা ভাগ করতা, তারপরে 5 দ্বারা ভাগ করলে হতো 7, এই 7 এর সাথে 3 গুণ করতা, তাহলে 3 সাথে কত হইতো 21 লিখতা। পরে এখানে ধরো প্লাস 35 কে 7 দ্বারা ভাগ করলে কত হবে বলো, 5। 5 এর সাথে পরে আবার কি করতে, এই 5 এর গুণ করতা, তাহলে কত হইতো 25। পরে কি করতা, যোগ করতা, হতো তাহলে 46/35, 35, সরি, এই যে এরকম আসতো। ঠিক এইখানে দেখো একই ভাবে একই কাজ করছি, প্রথমে লসাগু করছি 2 হয়েছে, 2 কে 2 দ্বারা ভাগ করছি 1 হয়েছে, সেই 1 দ্বারা x কে গুণ করেছি, তাহলে কত হয়েছে বলো, x, মাঝখানে কি চিহ্ন ছিল, মাইনাস, এই যে মাইনাস। আবার কি করছি, এই লসাগু অর্থাৎ 2 দ্বারা 2 কে ভাগ করছি, কত হয়েছে বলো, 1 হয়েছে, 1 এর সাথে আবার 3x গুণ করেছি, তখন কি হয়েছে, 3x হয়েছে। ওকে, এই তো। এবার চলো আমরা ক্যালকুলেশনটা করে ফেলি। 3 থেকে 5 বিয়োগ করলে কত হবে, -2। এবার খেয়াল করো, এখানে একটি মাত্র ভগ্নাংশ আছে, আর এখানে কি আছে, -2 আছে। আচ্ছা, যদি এরকম হয় যে সমীকরণের এক পাশে
একটি ভগ্নাংশ এবং অপর পাশে একটি সংখ্যা। যেমন ধরো আমি লিখলাম x/5 ইকুয়াল মনে করো আছে 2। যদি এ জাতীয় থাকে, এই ধরনের থাকে, তাহলে আমাদের কি করতে হবে, জাস্ট এই 5 এই পাশে ভাগাকার আছে, এই পাশে ট্রান্সফার করে দিতে হবে, অর্থাৎ পক্ষান্তর করতে হবে। তাহলে 5 ছিল এই পাশে ভাগ আকারে, এই পাশে গেলে 2 এর সাথে কি হয়ে যাবে বলতো, গুণ হয়ে যাবে। তাহলে 5 দুগুণে কত হলো 10। এই তো এইভাবে সমাধান করা যাবে। তাহলে দেখো এইখানেও সেম টাইপ হয়েছে। এইখানে x - 3x/2, আচ্ছা একটু সরল করে নিই, x থেকে 3x বিয়োগ করলে হবে 2x, আর নিচে কি থাকবে বলো 2 ইকুয়াল কত -2। আচ্ছা এবার যেটা করব, দেখো এই 2 ভাগাকার আছে না, আমরা চাইলে কাটাকাটিও করতে পারি, কিন্তু কাটাকাটি করব না। এই 2 এর সাথে এই -2 কি করে দিব, গুণ করে দিব পক্ষান্তর করে। তাহলে এই পাশে থাকবে কি -2x, দেন এখানে -2, আর এই 2 তো এই পাশে এসে গুণ হয়ে যাবে -2 এর সাথে, এই যে 2 এর সাথে গুণ করে দিয়েছি। ওকে, আচ্ছা এবার দেখো -2x ইকুয়াল -2 এবং 2, দেখো এই 2 হচ্ছে প্লাস চিহ্ন যুক্ত, তাই না, আর এখানে -2, তাহলে গুণের ক্ষেত্রে প্রথমে চিহ্নের গুণ করতে হবে। প্লাসে মাইনাসে হবে কি -2 এবং 2 গুণ করলে হবে 4। ওকে, এখন দেখো আমরা x এর ভ্যালুটা বের করব, -4, x এর সাথে -2 এর সম্পর্ক ছিল ভাগ, তাহলে এই পাশে আসলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তো আমি তোমাদেরকে বলছিলাম যে গুণ এবং ভাগের ক্ষেত্রে প্রথমে চিহ্নের গুণটা করে নিতে হবে। তাহলে এখানে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস 4 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে 2। ওকে, 4 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে 2। তাহলে সুতরাং সমাধান সমাধান x ইকুয়াল কত হবে স্যার 2। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই জাতীয় সমস্যাগুলো আমরা এভাবেই সমাধান করতে পারি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমি তোমাদেরকে ঠিক অনুরূপ আরেকটি অঙ্ক করে দিব, সেটা একটু প্রশ্নটা লিখে নিই। দেখো সেটা হচ্ছে আমাদের 4 নাম্বার গাণিতিক সমস্যাটা সমাধান করব। তো আমাদের 4 নাম্বার সমস্যাটা হচ্ছে এরকম, লিখলাম x/5 মাইনাসের 7 ইকুয়াল 3x/7 ইকুয়াল -5। তো আমাদের প্রশ্নটা কি বলতো, x/5 -7 ইকুয়াল 3x/7 -5। তো শুরুতে আমরা যেটা করব সেই আগের মতোই, x যুক্ত অর্থাৎ চলক যুক্ত যে পদগুলো আছে সেগুলো আগে বাম পক্ষে নিয়ে আসবো। ওকে, তাহলে চলো যে কথা সেই কাজ। তাহলে x/5, এই 3x/7 ছিল প্লাস চিহ্ন যুক্ত, যদি পক্ষান্তর করি তাহলে হয়ে যাবে মাইনাস চিহ্ন যুক্ত, অর্থাৎ 3x/7। ওকে, এই পাশে কি ছিল মাইনাসের 5, এই যে মাইনাসের 5 লিখলাম। এখন মাইনাসের 7 কে যদি আমরা পক্ষান্তর করি তাহলে সেটা হয়ে যাবে কি প্লাসের 7। এই যে আমাদের পক্ষান্তর করা শেষ হয়ে গেল। তো শুরুতে আমরা পক্ষান্তর করে নিলাম, এখন ব্র্যাকেটে লিখে দেই পক্ষান্তর করে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, বোর্ডে হ্যাঁ মোটামুটি বোঝা যাচ্ছে। এখন দেখো আমরা কি করব, লসাগু করব। কি করব, লসাগু। 7 এবং 5 এর লসাগু কত হবে 35। এখন এই 35 কে 5 দ্বারা ভাগ করো, কত হবে বলো তো 7 হবে। কত হবে 7। 7 এর সাথে পরে আমি কি করব, x এর গুণ করব। তাহলে x এর সাথে 7 গুণ করলে কি হয়ে যাবে 7x হয়ে যাবে, মাঝখানে কি চিহ্ন মাইনাস, এই যে মাইনাস দিলাম। আবার 35 কে 7 দ্বারা ভাগ করো, কত হবে 5 হবে। 5 এর সাথে 3x অর্থাৎ গুণ করলেই কত হবে 15, 3 5 15, আর সাথে কে ছিল x। এই তো প্রায় সমস্যাটা সমাধান হয়ে গেল। -5 আর +7 সরল করলে হবে 2। ওকে, আচ্ছা এবার 7x থেকে 15x বিয়োগ করো, তাহলে থাকবে কি -8x ডিভাইডেড বাই কত 35 ইকুয়াল কত স্যার বলেন 2। ওকে, দেন এখন আমাদের কি করতে হবে, এই যে 35টা আছে এই পাশে ভাগাকার আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। তাহলে চলো আমরা গুণ করে দিই, অর্থাৎ -8x ইকুয়াল আমরা লিখতে পারবো 2 ইন্টু কত বলো 35। ঠিক আছে, দেন -8x ইকুয়াল কত হবে 70। 35 আর 2 গুণ করলে হয় 70। এবার দেখো x এর সাথে -8 এর সম্পর্ক কি গুণের, তাহলে যেহেতু গুণ আকারে আছে x এর সাথে, তাহলে এই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ, অর্থাৎ x ইকুয়াল হয়ে যাবে 70 ডিভাইডেড বাই -8। তো এখন আমরা চাইলে এখানেও এইভাবে অ্যান্সার রেখে দিতে পারি,
আর যেহেতু এটা একটি অপ্রকৃত ভগ্নাংশ তাহলে এটাকে আমরা মিশ্রতেও নিয়ে আসতে পারি। তবে শুরুতে কথা হচ্ছে আগে চিহ্নের গুণ করে নিতে হবে। তাহলে যদি আমরা চিহ্নের গুণ করে নিই, দেখো 70 আগে আছে কি চিহ্ন? প্লাস চিহ্ন। আর 8 এর আগে আছে কি? মাইনাস। তাহলে প্লাস এবং মাইনাস গুণ করলে কি হবে? মাইনাস। এবার 70 কে 8 দ্বারা ভাগ করলে কতবার যাবে? 9 বার তো যাবে না, 8 বার যাবে, অর্থাৎ 8 8 এ 64। তাহলে বাকি থাকবে কত? এখানে 8, এখানে থাকবে 6। ওকে, এবার দেখো এই 8 এবং 6 কে ভাগ করা যায়, অর্থাৎ 2 দ্বারা ভাগ করলে এখানে হবে 3, এখানে ভাগ করলে হবে কত? 4। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে কত বলো তো? অ্যান্সার আসতেছে -8 সমস্ত 4 ভাগের 3। -8 সমস্ত কত বলো? 4 ভাগের 3। তো এটাই হচ্ছে কি আমাদের গাণিতিক সমস্যাটির সমাধান, অর্থাৎ সমীকরণটির সমাধান হচ্ছে কত? -8 সমস্ত 4 ভাগের 3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এই তো। এবার চলো আমরা আরেকটা গাণিতিক সমস্যার সমাধান করি। আচ্ছা, এবার আমরা আমাদের পঞ্চম গাণিতিক সমস্যাটি সমাধান করব। তো 5 নাম্বার গাণিতিক সমস্যাটা সমাধান করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে, দেখো একদম সহজ। সেটা হচ্ছে 5 নাম্বার প্রশ্নটা লিখি। আচ্ছা, যেহেতু ভগ্নাংশের অঙ্ক চলতেছে তাহলে ভগ্নাংশ দিয়ে করে দিই। সেটা হচ্ছে এরকম প্রশ্নটা যে 3y, এটা সম্ভবত ক্লাস 7 এর বইয়ের একটি অঙ্ক। ঠিক আছে, তো তোমরা যেহেতু ক্যাডেট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতেছো, তো তোমাদের ক্লাস 7 এরও বেশ কিছু অধ্যায় তোমাদের ফুললি কমপ্লিট করতে হবে, কারণ এই 7 এর বইয়ের বেশ কিছু অঙ্ক সরাসরি ক্যাডেট ভর্তি পরীক্ষায় আসে, বা ওই নিয়ম অনুযায়ী বা ওই টাইপের অঙ্কগুলো আসে। ঠিক আছে, তো যেহেতু ক্লাস 7 এও কি আছে? সমীকরণের অধ্যায় আছে, তো আমরা ক্লাস 7 এর বইয়েরও কিছু অঙ্ক ইনশাল্লাহ আমরা সামনে করব। তো আজকে আমরা একটা করতেছি 3y প্লাস 7 ডিভাইডেড বাই হচ্ছে কত? 4, দেন হচ্ছে প্লাস 5y মাইনাস 4 ডিভাইডেড বাই 7 ইকুয়াল y প্লাস 3 সমস্ত 2 ভাগের 1। ওকে, এই হচ্ছে আমাদের প্রশ্ন। তো প্রশ্ন যেভাবেই থাকুক না কেন, আমরা তো শিখেছি যদি ভগ্নাংশ আকারে থাকে তাহলে শুরুতে কি করতে হবে? লসাগু করতে হবে। প্রশ্ন থেকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। তোমার হাতে এখনো প্রায় 3 মাসের মতো সময় আছে। তুমি এই 3 মাস যে নিয়মগুলো পড়বে বা করবে বা শিখবে, সেগুলো জাস্ট কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা তোমাকে জানতে হবে, এবং সাহস করে অ্যাপ্লাই করতে হবে, এবং সঠিকভাবে অ্যাপ্লাই করতে হবে। তাহলেই তুমি কি করতে পারবা? যে কোনো গাণিতিক সমস্যা, অর্থাৎ তোমার ক্যাডেট ভর্তি পরীক্ষায় আসার উপযোগী যে সমস্যাগুলো আছে সেগুলো তুমি ইজিলি কি করতে পারবা? সমাধান করতে পারবে। তো চলো আমরা সমাধান করি। তো আমরা প্রথমে কি করব? দেখো এখানে চলকযুক্ত একটি পদ আছে, আর সেটা হচ্ছে কি শুধু ওয়াই। ওয়াইটা হচ্ছে কি চিহ্নযুক্ত বলতো? প্লাস চিহ্নযুক্ত। সেজন্য আমরা এটাকে কি করব? এই পাশে নিয়ে আসবো শুরুতে। তাহলে চলো আগে শুরুতে এই পাশে নিয়ে আসি। তাহলে এখানে কি আছে? 3y প্লাস 7 ডিভাইডেড বাই 4 প্লাস 5y মাইনাস 4 ডিভাইডেড বাই 7। এই ওয়াইটা প্লাস ছিল, এটা হয়ে গেল মাইনাসের ওয়াই। এখানে দেখো 3 সমস্ত 2 ভাগের 1 আছে। কত আছে বলো তো? 3 সমস্ত 2 ভাগের 1। এটাকে আমরা কি করব? অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসি। তাহলে নিচে 2 হবে, উপরে হবে 7। এখানে লিখে দাও পক্ষান্তর করে, কারণ ওয়াইটাকে আমরা কি করছি? বাম পক্ষে নিয়ে গেছি। তাহলে এখানে লিখে দিতে হবে কি? পক্ষান্তর করে। ওকে, আচ্ছা, এবার আমরা চলো লসাগু করব। দেখো এখানে 4, এখানে 7, আর এই যে y এর নিচে কিন্তু মনে মনে কত আছে? 1 আছে। কি আছে বলো? 1 আছে। ঠিক আছে, এগুলো তোমরা জানো বা বুঝিয়েছি এর আগেও। সো তোমাদের বোঝার কথা, সমস্যা হওয়ার কথা না। ওকে, এখন দেখো আমরা যেটা করব, 4, 7 এবং 1 এর লসাগু হচ্ছে কত? 28। এই যে 28 লিখলাম। 28 কে 4 দ্বারা ভাগ করলে কত হবে বলো? 7। 7 এর সাথে গুণ করতে হবে কি? 3y প্লাস 7। তো তুমি যদি এইভাবে লিখে দাও 7 ইন্টু 3y প্লাস 7, স্যার বিশ্বাস করো এটা ভুল। এইটা কি এইভাবে লেখা কি বলো? ভুল। তোমাকে অবশ্যই কি করতে হবে? ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। কি করতে হবে? ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, না হলে ভুল হবে।
পরে মাঝখানে কি চিহ্ন আছে প্লাস, এই যে প্লাস লিখছি। 28 কে 7 দ্বারা ভাগ করলে কত হবে 4, এই যে 4 লিখলাম, 4 এর সাথে গুণ হবে কি বলতো 5y মাইনাসের 4। ওকে ক্লিয়ার। y এর পূর্বে কি চিহ্ন আছে মাইনাস। এখন 28 কে 1 দ্বারা ভাগ করো কত হবে 1 হবে। এখন 1 দ্বারা ভাগ করলে কত হবে 28 হবে, তাহলে 28 এর সাথে y গুণ করলে কি হয়ে যাবে 28y। আমি আবারও বলতেছি, দেখো যেহেতু সংখ্যাটি শুধু কি ছিল, শুধু চলক ছিল y, কিন্তু এখানে তো ভগ্নাংশ আকারে আছে, তো y এর নিচে মনে মনে কত আছে বলো তো 1 আছে না। এটা তোমরা অনেক আগে থেকেই জানো যে কোনো কিছু কোনো সংখ্যার আগে যদি সংখ্যার পরে মানে সংখ্যাটাকে ভগ্নাংশ আকারে লেখা যাবে, সেটা কিভাবে জাস্ট হর কি দিতে হবে 1 দিতে হবে। তাহলে যেহেতু y এর নিচে কিছু নাই, তার মানে মনে মনে কত আছে বলো 1 আছে। তাহলে 28 কে 1 দ্বারা ভাগ করলে কত হবে 1, আর 28 কে 1 দ্বারা ভাগ করলে হবে 28। এই 28 কে y দ্বারা গুণ করতে হবে। হ্যাঁ, অনেক সময় আসলে আমারও ভুল হয়ে যায় বলার সময়। তাহলে 28 এর সাথে y এর সাথে 28 গুণ করলাম, তাহলে কত হয়ে গেল 28y। আর এখানে কি আছে বলো তো 7, এখানে হচ্ছে 2 ডান পক্ষে। এবার চলো আমরা সরল করব। তো সরল করতে হলে প্রথমে আমরা কি করব বলো তো গুণ করব। তাহলে 7 এর সাথে 3y + 7 গুণ করব। তাহলে প্রথমে 7 এর সাথে 3y গুণ করলে কত হবে 21y। এখানে প্লাস এখানেও প্লাস, তাহলে প্লাসে প্লাসে হয়ে যাবে প্লাস। 7 এর সাথে 7 গুণ করলে হবে 49। পরে কি আছে দেখো তো প্লাস। 4 এর সাথে 5y গুণ করলে কত হবে বলতো 20y। এখন প্রশ্ন হচ্ছে এই যে 4 এর সাথে আমি গুণ করব কার মাইনাসের 4 এর, তাহলে 4 এর সাথে মাইনাসের 4 গুণ করলে কত হয়ে যাবে মাইনাসের 16। আর এই পাশে যেন কি আছে দেখো তো মাইনাসের 28y। নিচে হচ্ছে কত 28 ইকুয়াল 7/2। ওকে, আচ্ছা 7 বাই কত আছে বলো তো 2 আছে। আচ্ছা এবার আমরা চলো সরল করব সমজাতীয় যেগুলো আছে সেগুলোর। যেমন ধরো 21y এর সাথে 20y যোগ করলে হবে কত 41y। কত হবে বলো তো 41y। আর এর থেকে বিয়োগ করতে হবে কত 28y। তাহলে এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে হবে কত 13y। ঠিক আছে, তাহলে এই যে লিখলাম স্যার 13y। দেখো 49 থেকে 16 বিয়োগ করলে হবে কত প্লাসের 33, নিচে কত হবে 28। আর এই পাশে কি যেন ছিল স্যার 7/2। এখন দেখো এই 28, দেখো এই পাশে একটি মাত্র ভগ্নাংশ, অর্থাৎ দেখো আমাদের বাম পক্ষে শুধু একটি মাত্র ভগ্নাংশ আকার আছে, সেটি কি 13y + 33/28, অর্থাৎ একটি মাত্র ভগ্নাংশ আছে। যেহেতু একটি মাত্র ভগ্নাংশ আছে তাহলে আমরা এক কাজ করি এই 28 কে এই পাশে নিয়ে আসি। এই 28 হচ্ছে কি ভাগ আকারে আছে, এই পাশে লিখলে সেটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো আমরা লিখি। এই পাশে থাকবে শুধু তাহলে 13y + 33, আর এই পাশে 7/2 এর সাথে গুণ হয়ে যাবে কত 28। এবার দেখো 2 দ্বারা 2 কে ভাগ করলে হবে 1, 28 কে ভাগ করলে হবে কত 14। ওকে, এবার দেখো 13y প্লাস কত 33 ইকুয়াল কত হবে এই যে 14 আর 7 গুণ করলে হবে কত 98। কত হবে বলো তো 98 হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার খেয়াল করো, তাহলে 13y এখন 98 মাইনাস কত 33। তো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়াবে দেখো তো 13y 98 থেকে 33 বিয়োগ করলে হবে কত 65। কত হবে 65 হবে, বা y সমান দেখো কি হবে 65/13। এখন 65 কে 13 দ্বারা ভাগ করলে হবে 5। সুতরাং সমাধান সমাধান y ইকুয়াল হচ্ছে কত 5। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে ক্লাস 7 এর একটি উদাহরণের অঙ্ক, যেটা অ্যাকচুয়ালি সরাসরি ক্যাডেট ভর্তি পরীক্ষায় কোনো এক সময় এসেছিল হয়তোবা, আমি যতটুকু জানি। তো আমরা কি করব এই জাতীয় যে সমস্যাগুলো অর্থাৎ এক্স ক্যাডেট কোশ্চেন যেগুলো আছে সেগুলো আমরা কি যত দ্রুত সম্ভব শেষ করে ফেলবো। ঠিক আছে, এখন কিন্তু আর সময় নেই, তো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এবং সঠিক নিয়মে করতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা এই 5 নাম্বার অঙ্কটা বুঝতে পেরেছো। তো তোমাদেরকে আমি আবারও বলতেছি, যখন তোমরা এই ক্লাসটি দেখবে তখন অবশ্যই এই 5 নাম্বার অঙ্কটা আরেকবার দেখে নিবে। ঠিক আছে, এবং বাসায় এটা দেখার পরে ক্লাস শেষ করে অবশ্যই তোমরা এই 5 নাম্বার অঙ্কটা বাসায় প্র্যাকটিস করবে। ঠিক আছে, ওকে, আচ্ছা 5টি সমস্যার সমাধান হয়ে গেল।
এবার আমরা চলো আমাদের 6 নাম্বার সমস্যায় চলে যাই এবং এই 6 নাম্বার সমস্যাটি সমাধান করেই ইনশাল্লাহ আমি সমীকরণ সম্পর্কিত যে সমস্যা সেটা শেষ করব, দেন হচ্ছে একটি ভগ্নাংশের অঙ্ক তোমাদের করে দিব। ঠিক আছে, ওকে। তো আমাদের 6 নাম্বার যে গাণিতিক সমস্যাটা সেটা লিখে নিচ্ছি। তো 6 নাম্বার সমস্যাটা হচ্ছে এরকম যে ধরো 4 ইন্টু কত আছে, ধরো x/4 মাইনাস 16 ইকুয়াল ধরো দেওয়া আছে হচ্ছে 3। এই মনে করো এরকম আছে। এই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করতে পারি? তাহলে দেখো 4 এর সাথে x/4 মাইনাস 16 এটা সম্পূর্ণ গুণ আকারে আছে, তাহলে আমরা প্রথমে গুণ করব। আচ্ছা, এই গুণটা তোমাদের একটু ভেঙে ভেঙে করে দিই। সেটা হচ্ছে দেখো 4 এর সাথে গুণ হবে কার? x/4 এর। এই যে 4 এর সাথে x/4 গুণ করলাম, মাইনাস এখানে প্লাস, তার প্লাসে মাইনাসে এখানে মাইনাস, 4 এর সাথে আবার কে গুণ হবে বলো তো? এই যে 16। ঠিক আছে, ভেঙে ভেঙে করলাম। এবার এই পাশে কত থাকবে বলো? 3। এই যে আমি আরেকবার বলতেছি, দেখো এটা কিন্তু মনোযোগ দিয়ে দেখবা, এই ধরনের সমস্যাগুলো আসে পরীক্ষায়। তো প্রথমে 4 এর সাথে গুণ করেছি কত বলো তো? x/4। এই যে 4 এর সাথে গুণ করেছি x/4, দেন মাইনাস চিহ্ন ছিল। এই যে 4 এর আগে প্লাস ছিল, প্লাসে মাইনাসে মাইনাস। এবার 4 দ্বারা কাকে গুণ করছি বলো তো? 16 কে গুণ করছি, অর্থাৎ এই যে 4 এর সাথে 16 গুণ করেছি। ঠিক আছে স্যার, আর এই পাশে তো 3 ছিল, শুধু 3 লিখে দিলাম। আচ্ছা, এবার 4 এবং 4 কাটা, তাহলে এখানে শুধু কি থাকবে? x। আর এখানে দেখো 4 আর 16 গুণ করলে হয় কত? 64। আর এখানে কত থাকবে? 3। এবার পক্ষান্তর করে দাও, অর্থাৎ 3 এর সাথে মাইনাসের 64 এই পাশে আসলে হয়ে যাবে প্লাসের 64। ব্র্যাকেটে লিখে দাও পক্ষান্তর করে। ঠিক আছে, আচ্ছা। দেন x ইকুয়াল কত হবে? 67। সুতরাং সমাধান x ইকুয়াল কত হবে স্যার? 67। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এই হচ্ছে আমাদের সমীকরণের সর্বশেষ অঙ্কটা, খুবই সহজ ছিল। আচ্ছা, এবার আমরা ভগ্নাংশ থেকে একটি অঙ্ক করব, একটা ডাকের অঙ্ক সমাধান করি। চলো 7 নাম্বার অঙ্কটা। তো 7 নাম্বার অঙ্কটাকে প্রশ্নটা লিখে নেই যে একটি বাঁশের 5/3 অংশ কাদায়। 5/3 অংশ কি? কাদায়। কাদার 5/2, আচ্ছা 5/2 না দিয়ে 3/2 দিয়ে, কাদার 3/2 অংশ পানিতে থাকলে পানির উপরে বাঁশের কত অংশ রয়েছে? খুবই সহজ একটি অঙ্ক। ঠিক আছে, তবে এই সমস্যাটি সমাধান করতে গিয়েও তোমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবা। ঠিক আছে, প্রশ্ন কি দেখা যাচ্ছে? প্রশ্ন একটু দেখা যাচ্ছে, তারপরেও একটু লাইট পড়ে গেছে আর কি, লাইট ম্যানেজমেন্টটা ঠিক করতে হবে। আচ্ছা যাই হোক, দেখো প্রথমে যেটা প্রশ্নটা হচ্ছে কি, একটি বাঁশের 5/3 অংশ কাদায়, কাদার 3/2 অংশ পানিতে থাকলে পানির উপরে বাঁশের কত অংশ রয়েছে? তাহলে এই যে অংশের যে অঙ্কগুলো বাঁশের ক্ষেত্রে আমরা সাধারণত ধরে নিই যে সম্পূর্ণ অংশ কত? 1। এই গাণিতিক সমস্যাটি সমাধান করার জন্য এর ব্যতিক্রম কিছু হবে না। আমরা এই ক্ষেত্রেও লিখে নিব যে ধরি সম্পূর্ণ অংশ 1। তাহলে ধরি সম্পূর্ণ অংশ কত বলতো? 1। ঠিক আছে,
তাহলে কত অংশ যেন কাদায় আছে? 5/3 অংশ। তাহলে লিখি কাদায় আছে, কাদায় আছে কত অংশ স্যার? 5/3 অংশ। ঠিক আছে। আর বলছে পানিতে আছে কত অংশ? পানিতে আছে স্যার কাদার অংশের, কাদার কত? 3/2 অংশ কোথায় আছে? পানিতে। মানে বিষয়টা হচ্ছে সুতরাং দেখো আমি একটু বর্ণনা আকারে বিস্তারিত লিখতেছি। পানিতে আছে, পানিতে যেন কতটুকু আছে স্যার? কাদার কত অংশ? কাদার 3/2 অংশ, কাদার 3/2 অংশ। এখন কাদায় যেন কত অংশ আছে স্যার? 5/3 অংশ। তাহলে কি 5/3 এর কত বলতো? 3/2 এত অংশ। তো খেয়াল করো, এই যে পানিতে বলছে কাদার 3/2 অংশ পানিতে থাকলে, অর্থাৎ পানিতে আছে কত অংশ? কাদার 3/2 অংশ। এই বিষয়টা তোমাকে বুঝতে হবে। আমি আবারও বলতেছি, দেখো কাদার 3/2 অংশ কোথায় থাকলে? পানিতে থাকলে। মানে পানিতে কতটুকু আছে? পানিতে আছে স্যার কাদার 3/2 অংশ। তাহলে কাদায় ছিল জন্য কত অংশ? 5/3 অংশ। এই যে 5/3 এর 3/2, অর্থাৎ কাদায় যতটুকু আছে তার 3/2 অংশ কোথায় আছে? পানিতে আছে। তাহলে কাদায় আছে 5/3 অংশ, আর এই 5/3 এর 3/2 অংশ কোথায় আছে স্যার? পানিতে। তাহলে এই যে এই 3 আর এই 3 কাটা যাবে, তাহলে কি থাকবে স্যার বলতো? উপরে থাকবে 2, নিচে থাকবে 5, অর্থাৎ 5/2 অংশ। স্যার বুঝতে পারছেন? 5/2 অংশ। এখন দেখো কাদায় আছে আর পানিতে যতটুকু আছে তাদের সমষ্টি থেকে, তাদের সমষ্টি অর্থাৎ কাদা এবং পানিতে যতটুকু আছে তাদের সমষ্টি আমাদের প্রথমে বের করতে হবে। তাহলে চলো আগে আমরা সমষ্টিটা বের করে নিই। তাহলে লিখে নেই, সুতরাং কাদায় ও পানিতে আছে, কাদায় ও পানিতে আছে। তাহলে কাদায় আছে কত অংশ স্যার? 5/3 অংশ। আর পানিতে আছে কত? 5/2 অংশ। এবার চলো আমরা স্বাভাবিক নিয়মে সরল করি। তাহলে লসাগু হবে 5, তাহলে এখানে 3 + 2 অংশ। তাহলে সমান কত হবে স্যার? 5 উপরেও 5 অংশ। তাহলে কাটাকাটি করলে কত হবে স্যার? 1। কত হবে বলতো? 1 অংশ। অর্থাৎ খেয়াল করো, কাদায় এবং পানিতে, কাদায় এবং পানিতে কত অংশ আছে বলতো? 1 অংশ আছে। কত অংশ আছে স্যার? 1 অংশ। আর সম্পূর্ণ বাসটাই ছিল কত অংশ? 1 অংশ। কাদায় ও পানিতে আছে কত অংশ? 1 অংশ। আবার আমরা ধরে নিয়েছিলাম সম্পূর্ণ বাস কত অংশ? 1 অংশ। তাহলে কাদা এবং পানিতে যদি সম্পূর্ণ বাসটা থেকে থাকে, আমাদের প্রশ্নে বলছে কি যে পানির উপরে বাসের কত অংশ রয়েছে। এই তোমরা আমাকে বলো তো, কাদায় এবং পানিতে যদি সম্পূর্ণ অংশ থাকে তাহলে পানির উপরে কি কোনো অংশ থাকবে? থাকবে না স্যার। আমার কথা বুঝতে পারছেন? তাহলে দেখো প্রশ্নটা তোমাকে কি বলেছে যে পানির উপরে বাসের কত অংশ আছে। তাহলে আমরা এখানে জাস্ট এইভাবে লিখে দিতে পারি যে যেহেতু কাদায় এবং পানিতে বাসটির সম্পূর্ণ অংশ রয়েছে, সুতরাং পানির উপরে বাসের কোনো অংশ নেই, অর্থাৎ বাসের কোনো অংশই কি নেই? পানির উপরে নেই। বুঝতে পেরেছো বিষয়টা? আচ্ছা তাহলে আমরা এখানে লিখে নিই, যেহেতু সম্পূর্ণ বাস, সম্পূর্ণ বাস 1 অংশ মানেই তো সম্পূর্ণ, তাহলে যেহেতু সম্পূর্ণ বাস কাদা ও পানিতে রয়েছে, সুতরাং পানির উপরে বাসের কোনো অংশ নেই। এটাই হচ্ছে কি আমাদের এই প্রশ্নের সমাধান। শোনো, এখন দিবে ক্যাডেট ভর্তি পরীক্ষা, ঠিক আছে? তো তোমাকে যে কোনো ধরনের প্রশ্নের সম্মুখীন হওয়া লাগতে পারে। তো আমরা দেখো এখানে জাস্ট আমি একটু তোমাদের জন্য প্রশ্নটা একটু চেঞ্জ করে দিয়েছি। সাধারণত এই ধরনের প্রশ্ন থাকলে আমরা কি করে থাকি,
যে কাদায় ও পানিতে যতটুকু আছে সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য থেকে, অর্থাৎ এক অংশ থেকে কাদায় এবং পানির অংশ বিয়োগ করে দিলে কি পাওয়া যায়? পানির উপরের অংশ পাওয়া যায়। কিন্তু দেখো এই প্রশ্নটা ঠিক এমন ভাবে সাজানো হয়েছে যেন কাদা এবং পানিতে কি থাকে? বাঁশের সম্পূর্ণ অংশ থাকে। আর তোমাকে প্রশ্নে বলা হয়েছে যে পানির উপরে বাঁশের কত অংশ আছে। স্যার তুমি আজীবন অঙ্ক করে আসছো, আজীবন গাণিতিক এই ধরনের সমস্যাগুলো সমাধান করে আসছো, যেখানে কি যে পানির উপরে কিছু না কিছু অংশ রয়ে গেছে। কিন্তু দেখো এই প্রশ্ন অনুযায়ী পানির উপরে কিন্তু কোনো অংশই নেই। তো তোমরা যারা ভালোভাবে প্রস্তুতি না নিবে, যাদের নিজেদের মধ্যে কি কনফিডেন্স থাকবে না যে এটা কি হয়েছে কি হয় নাই, দেখো তোমরা কিন্তু এই অঙ্কের মধ্যে অনেকবার সময় নষ্ট করবা। সো আমি তোমাদেরকে বলবো, তোমরা যে কোনো অঙ্কই করো না কেন, যে কোনো গাণিতিক সমস্যার সমাধান করো না কেন, সেই গাণিতিক সমস্যাটা কিভাবে সমাধান করতে হয় তার যে বেসিক বিষয়গুলো আছে সেগুলো তুমি আগে ভালোভাবে বোঝার চেষ্টা করো, যে হ্যাঁ এই সমস্যাটা যদি আমরা সমাধান করতে চাই তাহলে আমাদের এইভাবে এইভাবে করতে হবে। ঠিক আছে, এখন দেখো আমরা সমাধান করে দেখলাম যে কাদায় ও পানিতে বাসটির সম্পূর্ণ অংশই আছে, এক অংশ আছে। যেহেতু কাদায় এবং পানিতে বাসটির সম্পূর্ণ অংশ রয়েছে, তাহলে পানির উপরে বাঁশের কোনো অংশ থাকবে না, এটাই স্বাভাবিক। তাহলে তোমাকে জাস্ট এইভাবে লিখতে হবে, যেহেতু সম্পূর্ণ বাঁশ কাদা ও পানিতে রয়েছে, সুতরাং পানির উপরে বাঁশের কোনো কি নেই? অংশ নেই। তো স্যার আজকে এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবার জন্য দোয়া রইলো। তোমরা সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া চাই। আর কথা হচ্ছে দেখো, সারা বছর পরিশ্রম করবে, যদি সঠিকভাবে পরিশ্রম করো, সঠিক গাইডলাইন মেনটেন করো, অর্থাৎ তোমার স্যার যেভাবে তোমাকে বলতেছে, তোমার গণিত স্যার যেভাবে তোমাকে গণিত সমাধান করতে বলছে, বা গণিত ক্যাডেট ভর্তি পরীক্ষায় গণিতে ভালো করার জন্য তোমাকে কিভাবে কি কি অনুশীলন করতে হবে, কোন বই থেকে কোন অঙ্কগুলো করতে হবে, বা স্যার যে অঙ্কগুলো দাগিয়ে দিবে সেগুলো তুমি বাসায় ভালোভাবে প্র্যাকটিস করো। ঠিক একইভাবে বাংলা স্যার যেটা বলতেছে সেটা শোনো, ইংরেজি স্যার যেটা বলছে সেটা শোনো। আর হচ্ছে যে সাধারণ জ্ঞানাংশ আছে সেটার জন্য তোমাদের স্যাররা যেভাবে দিক নির্দেশনা দিবে সেভাবে চলার চেষ্টা করো। আর নিজের বুদ্ধিতেও কিছু চলার চেষ্টা করো, হ্যাঁ। আর নিজে বাসায় বেশি বেশি গাণিতিক সমস্যাগুলো সমাধান করবে। আর যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে। তোমাদের জন্য সবার জন্য শুভকামনা রইল। সুস্থ থাকো সবাই। খোদা হাফেজ।